আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো ফেজ ডায়াগ্রাম। ঠিক আছে, ফেজ ডায়াগ্রাম। তো ফেজ ডায়াগ্রাম জিনিসটা কি? ফেজ ডায়াগ্রামটা হলো আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেটা দিয়ে আমরা কিভাবে ফেজ চেঞ্জ হয়, টেম্পারেচার, প্রেসার অথবা কেমিক্যাল কম্পোজিশন পরিবর্তনের মাধ্যমে কিভাবে ফেজ চেঞ্জ হয়, এটা আমরা দেখব যে ডায়াগ্রামের মাধ্যমে। এটাকে বলা হয় ফেজ ডায়াগ্রাম। ঠিক আছে, যেমন পানির ফেজ কয়টা থাকতে পারে? পানির ফেজ হলো 3টা। ঠিক আছে, যেমন পানি 0°C তাপমাত্রায় এটা বরফে কনভার্ট হয়, আবার 100°C তাপমাত্রায় নিলে সেই পানিটা আবার বাষ্পে কনভার্ট হয়। ঠিক আছে, তাহলে এখানে ফেজ কয়টা? 3টা। এখানে যে প্যারামিটার উপর বেস করে আপনাদের পানিটা বরফ হচ্ছে বা বাষ্পে কনভার্ট হচ্ছে, সেই প্যারামিটারটা হলো টেম্পারেচার, তাই না? আমরা এখানে বলছিলাম যে টেম্পারেচার, প্রেসার এবং কেমিক্যাল কম্পোজিশন অনুযায়ী আমাদের ফেজ চেঞ্জ হবে। এটা বুঝে আসছে? হ্যালো, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? হ্যালো, আচ্ছা। তারপর হলো ইউজেস অফ ডায়াগ্রাম, মানে আমরা যে আয়রন আয়রন কার্বন ডায়াগ্রামটা পড়ি, এটার কি কি ইউজেস আছে। এক নম্বরটা হলো এটা দিয়ে নিউ অ্যালয় তৈরি করা যায় আমাদের অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তারপর এগুলোর প্রোডাকশন করা যায়। ঠিক আছে, তারপর ডেভেলপমেন্ট এন্ড কন্ট্রোল অফ অ্যাপ্রোপ্রিয়েট হিট ট্রিটমেন্ট প্রসিডিউর। যেমন আমরা মিড পরীক্ষার আগে আমরা একটা জিনিস পড়ছিলাম, টেম্পারিং, তারপর এনিলিং, তারপর নরমালাইজিং পড়ছিলাম না? এই কেমিক্যাল কম্পোজিশন বা এরকম হিট ট্রিটমেন্ট করার জন্য আমাদের যে কেমিক্যাল কম্পাউন্ডটা দরকার, এটাও তৈরি করা যায় এই ফেজ ডায়াগ্রামের মাধ্যমে। তারপর ট্রাবল শুটিং problems that arise in the application of these new alloys, ultimately improving product predictability. মানে একটা প্রোডাক্ট কি লেভেলের তৈরি হবে বা প্রোডাক্টটা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি হবে কিনা, সেটা আমরা ফেজ ডায়াগ্রাম অনুযায়ী একটা অ্যাপ্রক্সিমেট ধারণা নিতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের ডায়াগ্রামের ইউজেস কি কি? একটা হলো নিউ অ্যালয় ডেভেলপ করা, তারপর প্রোডাকশন করা, তারপর আমরা হিট ট্রিটমেন্টের জন্য যে কেমিক্যাল কম্পাউন্ডটা দরকার এটা তৈরি করা, তারপর যদি কোনো আমাদের কোনো প্রবলেম তৈরি হয় নিউ অ্যালয় তৈরি করতে গিয়ে, সেটা আমরা সলভ করতে পারবো এই আয়রন আয়রন বা যে কোনো ফেজ ডায়াগ্রামের মাধ্যমে। তারপর এখন দেখেন এই জিনিসগুলো আমরা লাস্ট ক্লাসে পড়ছি, ডিফারেন্ট ফেজেস। হ্যাঁ, যেমন আলফা ফেরাইট, যেটা এই জিনিসগুলো আমি আলাদা করে তোমাদের এখানে দেখাবো না, আমি আয়রন আয়রন কার্বন ডায়াগ্রাম থেকে তোমাদের জিনিসটা দেখাবো। ঠিক আছে, তো এখানে দেখো আয়রন আয়রন কার্বন ডায়াগ্রামটা হলো এটা। আমাদের পরীক্ষায় কিন্তু এটা ড্র করা লাগবে এবং এটাই প্রায় 10 নম্বরের জন্য আসবে, তোমার মাস্ট আসবে। আমার কথা শুনতে পাচ্ছ সবাই? হ্যালো, এটা কিন্তু মাস্ট আসবে পরীক্ষায়, 10 নম্বরের জন্য আসবে, শিওর আসবে, এবং এটা ভালো করে পড়তে হবে। এখন এই জিনিসটা কিভাবে মনে রাখবা, কিভাবে করবা, এই জিনিসটা আমি তোমাদের দেখাই দিচ্ছি। ঠিক আছে, লাস্ট ক্লাসে আমি বলছিলাম যে 2.1% কার্বনের আগে আমাদের কি থাকে? স্টিল থাকে না? বলছিলাম নাকি বলি নাই? হ্যাঁ, এই যে এই পয়েন্টটা, আচ্ছা আমরা আগে বলে নিই, এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর হলো আপনাদের টেম্পারেচার থাকে। কি থাকে? টেম্পারেচার থাকে। আর এক্স অ্যাক্সিস বরাবর হলো কার্বনের কম্পোজিশন বা কার্বনের পার্সেন্টেজ থাকে। 100% এর মধ্যে আমাদের কার্বন কতটুকু থাকে, এটার পরিমাণটাই হলো আমাদের এক্স অ্যাক্সিস বরাবর থাকে। কোন বরাবর থাকে? এক্স অ্যাক্সিস বরাবর থাকে। আচ্ছা, এই যে দেখেন ক্লাসের মাঝখানে যে আপনারা ঢুকেন, এটা তো ঠিক না। আচ্ছা, এক্স অ্যাক্সিস থাকে। এখানে দেখেন আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে 2.1% এর আগে যেগুলো কার্বন থাকে এগুলোকে বলা হয় স্টিল। তাহলে আমরা আমাদের এখান থেকে এই পয়েন্টটুকু আমাদেরকে কি বলা হয়? স্টিল বলা হয় না? বলে তো। হ্যালো, এটা বলা হয়েছিল। একটু মনোযোগ দিয়ে দেখবেন, কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনাদের পরীক্ষার হলে কিন্তু স্যার আসবে, সো এটা মিস দেওয়ার কোনো চান্সই নেই। হ্যাঁ, আর 2.1%-এর উপরে যেই অ্যালয়গুলো থাকে এটাকে বলা হয় স্টিল। কি বলা হয় স্যার? স্টিল। এটাকে বলা হয়, সরি আমি ভুল বললাম, কাস্ট আয়রন। কাস্ট আয়রন, কাস্ট আয়রন, সরি। আচ্ছা, তো এটা হলো 2.1% কার্বন, এখানে দেওয়া নাই, আমি লিখে দিচ্ছি 2.1%। ঠিক আছে, 2.1%। ওকে, এখানে 2.1% এর আগে আপনাদের এখানে ডিফারেন্ট ফেজ আছে। যেমন অ্যাকচুয়ালি প্রথম ফেজটা হলো এই যে এই রেখাটা হলো আপনার প্রথম ফেজ। ঠিক আছে, এই রেখাটা হলো আপনার প্রথম ফেজ। আমরা লাস্ট ক্লাসে বলছিলাম না যে আলফা ফেরাইট? হ্যাঁ,
আমরা যে র লেভেলের ইয়াটা পাই এটা কি হয় আলফা ফেরাইট টাইপের হয়। কি টাইপের হয় স্যার? হ্যালো, কি টাইপের হয়? আলফা ফেরাইট টাইপের। হ্যাঁ, আলফা ফেরাইট। তো আলফা ফেরাইটে আমরা যখন এই যে দেখেন এই পয়েন্ট পর্যন্ত আলফা ফেরাইট বিদ্যমান থাকে, মানে কি একদম শূন্য থেকে এই টেম্পারেচার পর্যন্ত আলফা ফেরাইট কি থাকে বিদ্যমান থাকে। এই টেম্পারেচারটা হলো আপনার 723 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াস? 723 ডিগ্রি সেলসিয়াস। এবং এই পয়েন্টে মানে সর্বোচ্চ কার্বনের পরিমাণ, মানে এই যে সোজা ভাষায় যদি এই পয়েন্ট পর্যন্ত আঁকি, এই কার্বনের পরিমাণ হলো 0.02%। কত স্যার? 0.02%। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি আলফা ফেরাইট কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং কত পার্সেন্ট কার্বন পর্যন্ত পাওয়া যায়, তাহলে তুমি কি বলবা? 0.02% কার্বন পর্যন্ত এবং 727 ডিগ্রি সেলসিয়াসে আমরা আলফা ফেরাইট পাই থাকি। বুঝে আসছে নাকি? বুঝে আসে নাই? আচ্ছা, তো এরপরে তুমি যখনই এই পয়েন্ট থেকে, মানে এই যে এই পয়েন্ট থেকে, ঠিক আছে, এই পয়েন্টটা হলো 911 ডিগ্রি সেলসিয়াস, মানে সোজা বাংলায় 400 একটু কম থেকে তোমাদের এই আলফা ফেরাইট উৎপন্ন হওয়া শুরু করবে এবং পরিপূর্ণভাবে তৈরি হবে 723 ডিগ্রি সেলসিয়াসে এবং আস্তে আস্তে আরো কমতে থাকবে 911 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ঠিক আছে, মানে 400 নিচ থেকে শুরু হবে, 911 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটি উৎপন্ন হবে, বাট ম্যাক্সিমাম যে কার্বনের পার্সেন্টেজ পাবো এটা হলো এই পয়েন্টে পাবো 723 ডিগ্রি সেলসিয়াস এবং সেই ম্যাক্সিমাম কার্বনের পরিমাণ হলো 0.02%। এটা বুঝে আসছে? হ্যালো, আচ্ছা। তো এখন 911 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা যখনই টেম্পারেচার বাড়াবো তখনই এটা অস্টেনাইট বা গামা আয়রনে চলে যাবে। আমি লাস্ট ক্লাসে পড়াইছিলাম গামা আয়রন, তাই না? গামা আয়রনে চলে যাবে। ঠিক আছে, এই যে দেখো আলফা থেকে যে গামা আয়রনে কনভার্ট হলো, হ্যাঁ, এই যে আলফা থেকে কিসে কনভার্ট হয়েছে বলতো? গামা আয়রনে কনভার্ট হয়েছে। ওকে, তো এই গামা আয়রনটা কনভার্ট হওয়ার আগে মাঝখানে একটা মিডল ফেজ থাকে। মানে কি, মনে করো সাপোজ তুমি পানিরে, হ্যাঁ, পানিরে বরফ বানাইবা, কি বানাইবা? বরফ বানাইবা। ওকে, তো পানি যখন বরফ হবে ইনস্ট্যান্টলি কিন্তু সে বরফে কনভার্ট হয় না। প্রথমে একটা উপরে একটা আইসের স্তর পরে, তারপর পুরোটা বরফে কনভার্ট হয়, রাইট? তো এখানেও কিন্তু সেম কেস। এই সাইলেন্ট করে রাখো না, কেউ একজন আনমিউট করে রাখছো, তোমার রিক্সা সব আওয়াজ হচ্ছে। আচ্ছা, তো এই সিমিলার ভাবে এই যে আলফা ফেরাইট থেকে এই গামা ফেরাইটে যে কনভার্ট হচ্ছে, এই যে মাঝখানের যে ফেজটা আছে, এই যে এই মাঝখানের ফেজটা, এই যে এই ফেজটাকে বলা হয় মিডল ফেজ। ঠিক আছে, এই মিডল ফেজের ভ্যালুটাই হলো তোমার আলফা প্লাস গামা। তার মানে হলো এই আলফা ফেরাইট থেকে আমাদের গামা ফেরাইটে যেতে হলে এই মিডল ফেজটা অতিক্রম করে যেতে হয়। ঠিক আছে, এই মিডল ফেজে হলো আলফা প্লাস গামার সংমিশ্রণ থাকে। আমার কথা বুঝে আসছে নাকি? হ্যালো, হ্যালো, আচ্ছা। তো গামা হলো এটা। হ্যাঁ, এখন দেখেন গামা থেকে আমরা যখনই টেম্পারেচার বাড়াবো, ঠিক আছে, যখনই আমরা কি বাড়াবো? টেম্পারেচার বাড়াবো, তখন আপনাদের কি তৈরি হবে? এই যে দেখেন এই গামা প্লাস ডেল্টা ফেরাইট, গামা প্লাস ডেল্টা ফেরাইট, এই যে এই স্তরে গামা প্লাস ডেল্টা ফেরাইট। ওকে, এখানে যে ডেল্টা ফেরাইটটা দেওয়া, এই ডেল্টা ফেরাইট জিনিসটা কি? ঠিক আছে, আপনাদের সহজ ভাষায় যদি বলি, এই অস্টেনাইটে আমরা যখন টেম্পারেচার বাড়াবো, কি বাড়াবো? টেম্পারেচার বাড়াবো, তখন এটি যেই ফেজে কনভার্ট হয় সেই ফেজটাকে বলা হয় ডেল্টা ফেরাইট। কি বলে আবার বলো তো, কি ফেজটাকে কি বলে? ডেল্টা ফেরাইট। আমার কথা বুঝে আসছে? এই কথা বলো না কেন তোমরা? যখন কথা বলতে বলি তখন আর বলো না, ঠিক আছে? তখন এটাকে কি বলা হয়? ডেল্টা ফেরাইট। ওকে, তো এখানে যখন আমরা এই টেম্পারেচারটা অতিক্রম করব, এই যে দেখো 1536 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, এই টেম্পারেচারটা যখন অতিক্রম করব তখন আয়রনটা বা স্টিলটা ডাইরেক্ট লিকুইডে কনভার্ট হয়। কিসে কনভার্ট হয়? লিকুইডে কনভার্ট হয়। আবার বলো তো আমার সাথে, কিসে কনভার্ট হয়? লিকুইডে কনভার্ট হয়। হ্যাঁ, লিকুইডে কনভার্ট হয়ে যায়। এখানে এই যে এই ফেজটাকে বলা হয় ডেল্টা ফেরাইট। এই ফেজটাকে কি বলা হয়? ডেল্টা ফেরাইট। তাহলে আমাকে বলো তো এই ফেজটাকে কি বলবে? খেয়াল করো, এটা হলো ডেল্টা ফেরাইট, এই যে এটা হলো ডেল্টা ফেরাইট, এটা হলো লিকুইড। তাহলে ডেল্টা থেকে লিকুইডে কনভার্ট হচ্ছে, তাহলে মাঝখানের ইয়াটাকে কি বলা যায়? লিকুইড প্লাস ডেল্টা ফেরাইট বলা যাবে না? মিডল ফেজ। এই যে যেমন এখানে আমরা কি করছিলাম, এখানে আবার দেখাচ্ছি আলফা ফেরাইট থেকে আমি অস্টেনাইটে কনভার্ট করছি, তাহলে মাঝখানে যে ফেজটা, মিডল ফেজটা, এটাকে আমরা আলফা প্লাস গামা ফেরাইট দ্বারা বা অস্টেনাইট ফেরাইট দ্বারা ডিনোট করছি। সিমিলার ভাবে এটা যদি ডেল্টা ফেরাইট হয়
আর এটা যদি তোমার গামা হয়, তাহলে এই যে মাঝখানে এইখানে তো লিকুইড আছে, তাহলে এই ফেজটার নাম কি দিব? লিকুইড প্লাস ডেল্টা দিব নাকি? আমার কথা বুঝে আসছে? আচ্ছা, তো এটা এটা হলো লিকুইড ফেজ, এটা হলো গামা ফেজ। তাহলে আমাকে বলো তো এই মাঝখানের ফেজটাকে কি বলবা তুমি? লিকুইড প্লাস অস্টেনাইট ফেজ বলবা না? বুঝছো কিভাবে মনে রাখবা? এটা কিন্তু খুব সোজা, তুমি যতটা কঠিন ভাবতেছো ততটা কঠিন না স্যার। হ্যাঁ, এখন দেখো এই যে এই লাইনটা, এই যে এই লাইনটা, এটা হলো সিমেন্টাইটের অংশ, মানে কি Fe3C, আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম, তাই না? মানে ম্যাক্সিমাম যখন তুমি কার্বন পার্সেন্টেজ 6.67% নিয়ে যাবা, তখন আমাদের কি তৈরি হবে? সিমেন্টাইট তৈরি হবে। কি তৈরি হবে? সিমেন্টাইট তৈরি হবে। এখন দেখো এটা যদি লিকুইড হয়, তাহলে এটা যদি সিমেন্টাইট হয়, তাহলে এই মাঝখানের ফেজটাকে কি বলবে? লিকুইড প্লাস সিমেন্টাইট ফেজ বলবে না? বুঝছো নাকি বুঝো নাই? ঠিক আছে, তাহলে হ্যাঁ 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 আরেকবার বুঝাচ্ছি। দেখেন, আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে সিমেন্টাইটের ম্যাক্সিমাম পার্সেন্টেজ হলো 6.67, বলছিলাম না? 6.67%, এই যে 6.67%। তাহলে এই লাইনটা পুরোটাই হলো আমাদের সিমেন্টাইটের লাইন। এই লাইনটা পুরোটাই কি? সিমেন্টাইটের লাইন। এখন আমরা তো জানি এটা লিকুইড ফেজ, তাই না? আমরা জানি না এটা লিকুইড ফেজ। এটা যদি সিমেন্টাইট লাইন হয় আর এটা যদি লিকুইড ফেজ হয়, তাহলে মাঝখানের যে ফেজটা আছে এটাকে আমরা কি বলতে পারি? লিকুইড প্লাস সিমেন্টাইট ফেজ বলতে পারি না? মধ্যবর্তী ফেজটা বলতে পারি নাকি পারি না? অবশ্যই বলতে পারি। তাহলে এই পয়েন্টটা, এই যে এই দেখো এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা ট্রানজিশন পয়েন্ট হিসেবে ধরতে পারি। কোনটা? এই যে লিকুইড প্লাস অস্টেনাইটকে আমরা লিকুইড প্লাস সিমেন্টাইটে যদি কনভার্ট করতে চাই, তাহলে এই পয়েন্টটা হলো একটা ট্রানজিশন পয়েন্ট, রাইট? এই হ্যাঁ, এই পয়েন্টটাকে বলা হয় ইউটেকটিক পয়েন্ট। লিখে রাখো, ইউটেকটিক পয়েন্ট। আচ্ছা আমি লিখে দিচ্ছি, এটা তো আমি দিবই, ইউটেকটিক পয়েন্ট। ওকে, আমার কথা বুঝে আসছে নাকি বুঝে আসে নাই? আচ্ছা, তাহলে আমরা সোজা বাংলায় যদি বলি লিকুইড প্লাস অস্টেনাইটকে আমাদের লিকুইড প্লাস সিমেন্টাইটে কনভার্ট করার জন্য যে পয়েন্টটাকে অতিক্রম করা হয় সেটাকে বলা হয় ইউটেকটিক পয়েন্ট। এই ইউটেকটিক পয়েন্টে টেম্পারেচার হলো 1147 ডিগ্রি সেলসিয়াস। কত? 1147 ডিগ্রি সেলসিয়াস। কথা বুঝছো? কত ডিগ্রি সেলসিয়াস? 1147 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এবং এখানে যে কার্বন পার্সেন্টেজটা দরকার হবে, সেই কার্বন পার্সেন্টেজটাই হলো 4.3%। কত? 4.3%। আমার কথা বুঝে আসছে নাকি আসে নাই? এতটুকু ক্লিয়ার? আমি হইলো যখন এটার গ্রাফটা দিব, আমি এটার দাগানো গ্রাফটাও দিব, ফ্রেশ গ্রাফও দিব। দাগানো গ্রাফটা হলো আপনার দেখে দেখে পড়ার জন্য আর কি, বুঝছেন? আর কিছু না। এই এতটুকু ক্লিয়ার হয়েছে নাকি হয় নাই? আচ্ছা, এখানে দেখেন আরো অনেক জিনিসপত্র আছে, সেই জিনিসপত্রগুলো আপনারা মনে রাখার জন্য পড়তে পারেন। যেমন এই পয়েন্টটা হলো পারলাইট প্লাস সিমেন্টাইট, ঠিক আছে? এটা হলো অস্টেনাইট প্লাস সিমেন্টাইট। বাট আমার অ্যাডভাইস থাকবে এখানে এই জিনিসগুলো আপনাদের পড়ার দরকার নাই, ঠিক আছে? এই যে এই জিনিসগুলো আপনাদের পড়ার দরকার নাই, ঠিক আছে? তার মানে আপনারা এই যে বাইরের গ্রাফগুলো আঁকবেন এবং যেগুলো আমি পড়াইছি সেগুলো আঁকবেন। এই গ্রাফটা পুরোটা আঁকা দরকার নেই। আমার কথা বুঝে আসছে? পরীক্ষা যদি হ্যাঁ, না না পুরোটাই আঁকবেন, বাট এই যে আমি যে ঘরগুলো, এই যে নামগুলো ডিনোট করছি না, এই নামগুলো ডিনোট করার আপনার দরকার নাই, ঠিক আছে? এটা আমরা সামনে আরো পড়বো, তখন হইলো আমরা দেখতে পারবো। আমার কথা বুঝে আসছে? একবারই আমাদের আঁকার শিকার দরকার নেই, এত কিছু আমাদের একসাথে দরকার নেই, ঠিক আছে? আমার কথা বুঝছেন? তো আপনাদের যদি আমি চিত্র আঁকতে বলি, আপনারা নর্মালি এই লাইনগুলা এবং এই যে অস্টেনাইট, লিকুইড, তারপর আলফা আলফা ফেরাইট, ডেল্টা ফেরাইট, এইগুলো আপনাদের ডিনোট করতে হবে। তারপর এই যে স্টিল কত কার্বনে হবে, কাস্ট আয়রন কত কার্বনে হবে, এই যে 2.1%, তারপর 4.3%, এই জিনিসগুলো আপনাকে ডিনোট করতে হবে। তারপর এই যে 723 ডিগ্রি সেলসিয়াস, কিছু কিছু টেম্পারেচার লাগবে, 1147 ডিগ্রি সেলসিয়াস। তারপর এই যে যেই পয়েন্টে আপনার লিকুইডে কনভার্ট হবে সেই পয়েন্টটা কত? 1538 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তারপর এই যে এই টেম্পারেচারটা 1493 ডিগ্রি সেলসিয়াস। আমি দেখাই দিচ্ছি কিন্তু, হ্যাঁ, এই যে গোল দাগ যেগুলো দিছি এগুলো আপনাকে টেম্পারেচার পড়তে হবে। যখন চিত্র আঁকবেন এই টেম্পারেচার মাস্ট উল্লেখ করা লাগবে। আমার কথা বুঝে আসছে? হ্যালো? আচ্ছা, তো আপনাকে আমি যদি এই চিত্র থেকে কিছু বলি যে আপনাকে আমার ইকুয়েশন ড্র
ড্র করে দেখান, মানে আমার কিছু ইকুয়েশন আপনাকে আমি জানতে চাইলাম, ঠিক আছে? আমি একটা এক্সট্রা পেজ নেই, দাঁড়ান একটু খুললে দেখেন, একটা এক্সট্রা পেজ নিয়ে আপনাকে আমি একটা এক্সট্রা কোশ্চেন যদি জিজ্ঞেস করি, আচ্ছা স্ক্রিনটা হয়ে গেছে না? আপনাদের এই যে এই গ্রাফটা থেকে আপনাদের যদি আমি জিজ্ঞেস করি যে তিনটা ইকুয়েশন আমাকে লিখে দেখান। এক নাম্বার ইকুয়েশন হলো পেরিটেকটিক ইকুয়েশন, সরি পেরিটেকটিক ইকুয়েশন, ঠিক আছে? পেরিটেকটিক ইকুয়েশন। তারপর আপনাদের আমি বললাম যে এখান থেকে আমাকে ইউটেকটিক ইকুয়েশন লিখে দেখান, ইউটেকটিক ইকুয়েশন লিখে দেখান। তারপর আরেকটা জায়গায় বললাম আপনাদের ইউটেকটয়েড ইকুয়েশন লিখে দেখান, ঠিক আছে? ইউটেকটয়েড ইকুয়েশন লিখে দেখান। এরকম টাইপের কোশ্চেন আপনারা আমি দিলাম, বুঝছেন? হ্যালো, হ্যাঁ শুনতেছেন তো? আচ্ছা, এখানে পেরিটেকটিক ইকুয়েশনটা কি এটা আমরা স্টেপ বাই স্টেপ বুঝি। হ্যাঁ, এখানে দেখেন এই ফেজটা, এই যে কই গেল, এই যে এখানে দেখেন এই ফেজটাকে আমরা কি বলি বলেন তো? ডেল্টা প্লাস লিকুইড ফেজ বলি না? এই যে এই ফেজটাকে, এই যে এই ফেজটাকে, এই যে এই ফেজটাকে, এই যে এটা, এই ফেজটাকে লিকুইড প্লাস ডেল্টা ফেজ বলি। এখানে টেম্পারেচার কত? 1493 ডিগ্রি সেলসিয়াস, তাই না? তার মানে কি, আমরা যদি লিকুইড প্লাস ডেল্টারে আমরা কুল করি, কি করি? কুল করি, তাহলে সে আলটিমেটলি কি গামা স্টিলে চলে যাবে না? বলো তো, গামা স্টিলে যাবে নাকি যাবে না? তো এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে বলা হয় পেরিটেকটিক ইকুয়েশন। কি বলা হয়? পেরিটেকটিক ইকুয়েশন। তার মানে লিকুইড প্লাস ডেল্টা, এটাকে আমরা যদি 1493 ডিগ্রি সেলসিয়াস থেকে কুল করি, কি করি? কুল করি, তাহলে আমরা কি পাবো? গামা স্টিল পাবো, যেটাকে আমরা অস্টেনাইট বলি, তাই না? অস্টেনাইট পাবো। এই ইকুয়েশনটাকে বলা হয় তোমার পেরিটেকটিক ইকুয়েশন। তাহলে সহজ ভাষায় এই যে লিকুইড প্লাস ডেল্টা, এই ইকুয়েশন থেকে আমরা যদি ঠান্ডা করি, অস্টেনাইট টেম্পারেচার মানে অস্টেনাইটে নিয়ে আসি, তখন এই ইকুয়েশনটাকে আমরা কি বলবো? পেরিটেকটিক ইকুয়েশন। ক্লিয়ার নাকি কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, হ্যাঁ অবশ্যই টেম্পারেচার দেওয়া লাগবে। আপনার টেম্পারেচার ছাড়া তো আপনি এই গ্রাফ আঁকতে পারবেন না। আপনাকে তো আমি কিছু কিছু টেম্পারেচার বলছিলাম, তাই না? এর মধ্যে তো এটা একটা আছে, তাই না স্যার? সো এটা আপনাকে লাগবে। না না, এই যে আমি যেভাবে লিখছি এইভাবে লিখতে হবে, ঠিক আছে? এখানে দেখেন এই লিকুইডে কার্বনের পরিমাণ হলো 0.5, 0.5%। এই মিউট করো, আমি মিউট করা কেন, কান তো ছিঁড়ে যাচ্ছে। লিকুইড হলো 0.5% কার্বন, ঠিক আছে? আর এই যে ডেল্টা, এই ডেল্টাটা হলো 0.1% কার্বন। এইভাবে কিন্তু কার্বনের পার্সেন্টেজ আপনাকে লেখা লাগবে স্যার, ঠিক আছে? নাহলে কিন্তু মার্কস দিব না স্যার, ঠিক আছে? আর এই যে গামা, এই গামাটা হলো 0.2% কার্বন। লিখে রাখো, এই জিনিসগুলো আমি ক্লাসে লেখাইছি, তাও আমি আবার লেখাচ্ছি। এটা হলো 0.5% কার্বন লিকুইডে। জি জি জি, পরীক্ষার হলে সেম ভাবে লিখতে হবে। এই যে এটা হলো 0.1% কার্বন, ঠিক আছে? 0.1% কার্বন। ক্লিয়ার? হ্যালো, আচ্ছা। এখানে এই যে এই ইয়াটা আমরা যে পড়ছিলাম, এখানে যে এটা যদি লিকুইড হয়, এটা যদি গামা হয়, তাহলে এই ফুল ফেসটা, এই যে ফুল, এই যে এখানে যে খালি অংশটা, যেটা যে অংশ আমি লিখতে না করছি, ঠিক আছে, ওই অংশটা কে আমরা কি লিখতে পারি বলতো? গামা প্লাস লিকুইড ফেজ বলতে পারি না? বলতো কেন বলতে পারি? দেখো,
এটা যদি গামা ফেজ হয়, এটা যদি লিকুইড ফেজ হয়, তাহলে মাঝখানে যে ফেজটা এটাকে গামা প্লাস লিকুইড ফেজ বলতে পারি নি? এই যে এই ফেজ, আচ্ছা আমি আর একটু স্পষ্ট, আমি একটু না 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 জি স্যার না, আমি ভুল করছি, সরি। আমি একটু সুন্দর করে দেখে আর একটু বোঝার জন্য দেখো, এটা হলো গামা ফেজ, ঠিক আছে? একটু অন্য কালার নেই, এই যে দেখো, এটা হলো গামা অস্টেনাইট, ঠিক আছে? এটা হলো লিকুইড, তাহলে এই ফেজটাকে কি বলা হয়? লিকুইড প্লাস গামা ফেজ বলে না? এখন এটা হলো সিমেন্টাইট ফেজ, এই যে এই লাইনটা পুরোটা সিমেন্টাইট, এটা হলো গামা, তাহলে এই মাঝখানের ফেজটাকে আমরা কি বলবো? গামা প্লাস সিমেন্টাইট ফেজ বলবো না পুরোটারে? যে লেডি বোরাইট এইগুলো কিছু না, এগুলো লেখা লাগবে না, বাট এই পুরো ফেজটারে এটা যদি গামা ফেজ হয়, এটা যদি সিমেন্টাইট ফেজ হয়, তাহলে মাঝখানের ফেজটাকে আমরা একটা ট্রানজিশন ফেজ গামা প্লাস আয়রন কার্বাইড বলতে পারি নাকি পারি না? আচ্ছা, এটার একটা আমি সিম্পল তোমাদের ড্রয়িং দিয়ে দিব, যেটা তোমরা পরীক্ষার হলে আঁকবা, হ্যাঁ? এটা আমরা দিয়ে দিব, তাহলে এটা নিয়ে টেনশনের কিছু নাই, আমি জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে? তো এখন আমাদের যে ইউটেকটিক ইকুয়েশন, এই ইউটেকটিক ইকুয়েশনটা হলো এই যে দেখো, এই লিকুইডটা যদি আমরা এই যে 1147 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা কুল করি, কি করি? কুল করি, তাহলে আমরা কি গামা প্লাস সিমেন্টাইট ফেজে আসতে পারবো না লিকুইড থেকে, যে এই পয়েন্টটা অতিক্রম করে? হ্যাঁ, এই পয়েন্টটাকে বলা হয় ইউটেকটিক ইকুয়েশন, মানে লিকুইড থেকে তোমার কুল করতে হবে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? এই যে 1147 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে আমরা যদি কুল করি, এটা কিন্তু খাতার মধ্যে লিখে রাখেন, এটা অনেক সময় বোঝা যাচ্ছে না, হ্যাঁ? তাহলে আমরা কোন ফেজে আসবো? গামা প্লাস সিমেন্টাইট ফেজে আসবো। কোন ফেজে আসবো? গামা প্লাস সিমেন্টাইট ফেজে। এখন এখানে যে লিকুইডের পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটা হলো 4.3%, 4.3%। আর গামার যে পার্সেন্টেজ, যেটা অস্টেনাইট, এটা তো আমরা জানি 2.1%, জানি না? হ্যালো হ্যালো, আচ্ছা, আর সিমেন্টাইটের কার্বনের পার্সেন্টেজ কত? সর্বোচ্চ পরিমাণ 6.67%, রাইট? এতবার কোশ্চেন হতে পারে যে স্যার 4.3% কেমনে? এখানে লিখলেন 0.5, আবার এখানে লিখলেন 4.3। খেয়াল করেন, এই যে এই পয়েন্টটায়, এই পয়েন্টটাই তো আপনার কার্বনের পার্সেন্টেজ কত থাকে? 4.3% থাকে না? তাহলে এখানে যে লিকুইডের পরিমাণটা আছে, এটা অবশ্যই 4.3% আছে। এই 4.3% থেকে আপনাকে টেম্পারেচার কমায়া গামা প্লাস কি সিমেন্টাইটে নিয়ে আসতে হবে। এই ইকুয়েশনটাকে বলা হয় আপনার ইউটেকটিক ইকুয়েশন, এবং এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলা হয় ইউটেকটিক পয়েন্ট। দেখেন এখান থেকে অনেক কোশ্চেন হয়, যেমন আপনাকে আমি এই আয়রন আয়রন কার্বাইড ডায়াগ্রাম ড্র করে বলবো এই তিনটে ইকুয়েশন লিখতে, ঠিক আছে? এই তিনটে ইকুয়েশন লিখতে বলবো, তারপর বলবো এটার এখানে ইউটেকটিক পয়েন্ট কোনটা, এটা মেনশন করো। তাহলে মেনশন কোনটা? এই যে ইউটেকটিক পয়েন্ট এটা। আর ইউটেকটিক টেম্পারেচার যদি বলি, তাহলে কত? 1147 ডিগ্রি সেলসিয়াস, এই যে দেখেন 1147 ডিগ্রি সেলসিয়াস। আবার যদি বলতাম পেরিডেকটিক পয়েন্ট, তাহলে হলো 1153 ডিগ্রি সেলসিয়াস, তাই না? এই যে আপনারা লিখছেন, যা 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 লিখছেন এটাই আমি কিন্তু বলতেছি, ওকে? আচ্ছা সরি, 1493 ডিগ্রি সেলসিয়াস, সরি ভুল বলছি, হ্যাঁ? আচ্ছা, তারপর হলো ইউটেকটয়েড পয়েন্ট। কি পয়েন্ট? ইউটেকটয়েড পয়েন্ট। এখন দেখেন, এটা হলো আলফা আয়রন, এটা আলফা আয়রন না? এটা আলফা আয়রন, এটা কি গামা আয়রন। আর এই যে আমি যদি এখানে কোনো রেখা আঁকি, হ্যাঁ, এই পয়েন্টটাকে আমরা কি বলতে পারি বলেন তো? আলফা প্লাস সিমেন্টাইট পয়েন্ট বলতে পারি না? এই যে এই লাইনটা, এই লাইনটার নিচে আরো সহজভাবে যদি দেখাই, যে এই যে এই লাইনটার নিচের অংশটাকে আমরা আলফা প্লাস সিমেন্টাইট পয়েন্ট বলতে পারি না? কিভাবে? খেয়াল করো, এটা হলো গামা পয়েন্ট ছিল, তাহলে এতে দেখো, আবার ভালো করে দেখো, এটা হলো গামা পয়েন্ট, ঠিক আছে? এটা হলো সিমেন্টাইট পয়েন্ট, তাহলে এই যে অঞ্চলটা আছে, এই অঞ্চলটা পুরোটা কি গামা প্লাস সিমেন্টাইট পয়েন্ট না? আচ্ছা, আমি এই জিনিসটা একটু সরাই দিই, হ্যাঁ, আমাদের মনে হয় বুঝতে অসুবিধা হচ্ছে, দাঁড়াও। এখন মনে হয় ঠিক হবে। খেয়াল করো,
এটা হলো অস্টেনাইট, তাই না? এই লাইনটা কি সিমেন্টাইট পয়েন্ট না? তাহলে এই যে অঞ্চলটা আছে, এই অঞ্চলে এই যে এইগুলা যেগুলো লেখা, এগুলো কিন্তু পরীক্ষার হলে লিখবা না, হ্যাঁ? এই যে অঞ্চলটা আছে, এই অঞ্চলটাকে কি বলে তাইলে? একটা ট্রানজিশন পিরিয়ড বলে না, গামা প্লাস তোমার সিমেন্টাইট পিরিয়ড বলি না? এই যে উপরের অংশটা, এই যে এই লাইনের উপরের অংশটাকে আমরা কি বলবো? এই যে গামা প্লাস সিমেন্টাইট অংশ বলতে পারবো না? হ্যাঁ, তাহলে গামা থেকে এই যে তোমার গামা প্লাস সিমেন্টাইট অংশ যে আসছে, এটাকে বলা হয় ইউটেকটিক, তাই না? কি বলা হয়? ইউটেকটিক পয়েন্ট বা ইউটেকটিক রিঅ্যাকশন। আর এখানে দেখেন, এই যে আলফা যদি এটা হয়, এই যে আলফা ফেরাইট যদি এটা হয়, এটা যদি সিমেন্টাইট লাইন হয়, তাহলে এই যে নিচের অংশটা, এই যে নিচের অংশটা, এই নিচের অংশটাকে আমরা কি বলতে পারি বলেন তো? একটা ট্রানজিশন পিরিয়ড আলফা প্লাস সিমেন্টাইট পিরিয়ড বলতে পারি না? এখন বুঝছো আলফা প্লাস কি বলতে পারি? সিমেন্টাইট পয়েন্ট বলতে পারি। এই ইকুয়েশনটাকে বলা হয় তোমার ইউটেকটিক পয়েন্ট, ইউটেকটয়েড পয়েন্ট। কি বলা হয়? ইউটেকটয়েড পয়েন্ট। তার মানে হলো এই যে গামা থেকে, ঠিক আছে, আমরা কি তৈরি করলাম? একটা টেম্পারেচার চেঞ্জ করে আলফা প্লাস সিমেন্টাইটে কনভার্ট করলাম। এই ইকুয়েশনটাকে বলা হয় ইউটেকটয়েড ইকুয়েশন। যেখানে এই যে গামার কার্বনের পার্সেন্টেজ হলো 0.8, 0.8, 0. আবার বলো 0.8। এই আলফার মানটা হলো তোমার দেখাইছিলাম 0.02, দেখাইছিলাম না? 0.02। আর সিমেন্টাইটের পয়েন্ট তো আমরা জানি 6.67 সর্বোচ্চ পরিমাণ। আমি আবারও দেখাচ্ছি, দেখো, তোমরা যারা ক্লিয়ার হয় নাই তাদের উদ্দেশ্যে বলতেছি। এটা হলো আলফা পয়েন্ট। এটা যদি সিমেন্টাইট হয়, তাহলে এই মাঝখানের যে ট্রানজিশন অংশটা, এটাকে কি বলবো আমরা? আলফা প্লাস সিমেন্টাইট অংশ বলবো না? হ্যালো, আচ্ছা, তাহলে এই যে পয়েন্টটা আছে, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলা হয় ইউটেকটয়েড পয়েন্ট। কি বলা হয়? ইউটেকটয়েড পয়েন্ট। ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে ইকুয়েশন লিখি যে গামা থেকে এই আলফা প্লাস সিমেন্টাইট অংশে আমার যদি যাইতে হয়, তাহলে 723 ডিগ্রি সেলসিয়াস আমাদের কি করতে হবে? কুল করতে হবে। কি করতে হবে? কুল করতে হবে। তাহলে আমরা এই পয়েন্টটা বা ইউটেকটয়েড পয়েন্টটাকে অতিক্রম করব। আমার কথা বুঝে আসছে? তার মানে হলো গামা থেকে আমরা যদি আলফা প্লাস সিমেন্টাইটের অংশ তৈরি করতে চাই, তাহলে এই পয়েন্টটাকে আমাকে অতিক্রম করতে হবে। এই পয়েন্টটাকে বলা হয় ইউটেকটয়েড পয়েন্ট, যেটা হলো 723 ডিগ্রি সেলসিয়াস। এবং এই ইকুয়েশনটাকে কি বলা হয়? ইউটেকটয়েড ইকুয়েশন। আমার কথা বুঝে আসছে? ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখবো? কুল লিখবো। আর টেম্পারেচার কত লিখবো? 723 ডিগ্রি সেলসিয়াস। 723 ডিগ্রি সেলসিয়াস। এই যে দেখো 723 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ইউটেকটয়েড টেম্পারেচার কত, তাহলে কি লিখবা? 723 ডিগ্রি লিখবা। ঠিক আছে? এই জিনিসগুলো খাতায় লিখে রাখো। আমি বারবার বলতেছি, এগুলো কিন্তু আমি দিব না, এগুলো খাতায় লিখতে হবে। ঠিক আছে? আমি একটা সিম্পলিফাইড, এই যে এই চিত্রর কোন অংশটা তুমি আঁকবা, এটা একটা সিম্পলিফাইড চিত্র আমি তোমাদের দিয়ে দিব। ঠিক আছে? একটা আইআইটি দিল্লির একটা ইয়া আছে, স্ক্রিনশট আছে আমার কাছে, আমার টাইমে আমি পড়ছিলাম, ওটা আমি তোমাদের দিয়ে দিব। ঠিক আছে? পরীক্ষা আসলে তোমার এটা আঁকার দরকার নাই, এই যে এই চিত্রটা আঁকার দরকার নেই, আমি যেটা দিব সেটা আঁকলেই হবে। এটা হলো তোমাদের পিডিএফ এ থাকবে। আর তোমার যদি ইচ্ছা হয় এটা আঁকতে পারো, আর যদি না ইচ্ছা হয় আঁকা দরকার নেই এটা। ঠিক আছে? আমি লিখে দিব কোনটা আঁকতে হবে, যেমন এটা নট নিডেড। ঠিক আছে? এটা হলো বোঝার জন্য, আর কিছু না, একটু চিত্রটা একটু বড় এর জন্য। ঠিক আছে? আর আমি যেটা দিব এটাই হলো তুমি পরীক্ষার হলে আঁকবা। ঠিক আছে? আমার কথা বুঝছো নাকি বুঝো নাই? তাহলে অনেক কিছু আজকে কভার করছি, তাই না?